সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গৃহিণী ও লেখক মেহেরুন নাহার মেঘলা। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা আপু, আমরা জানি যে সবাই আসলে নিজেকে বিভিন্ন পেশায় নিয়োজিত রেখেছেন এবং বিভিন্ন পেশায় পরিচিত করতেই পছন্দ করেন, বিভিন্ন পরিচয়ে তারা দিতে পছন্দ করেন, কিন্তু আপনার পেশায় রয়েছে গৃহিণীটা আগে, তারপর লেখক। সো এই গৃহিণী পেশা হিসেবে নেওয়া বা গৃহিণীটাকে এরকমভাবে উপস্থাপন করার যে বিষয়টি এবং এত সুন্দরভাবে উপস্থাপন করা, এই ব্যাপারটা কিভাবে এসেছে এবং কেন? আমি ছোটবেলা তো বললে হবে না, যখন থেকে আমার বোঝার বয়স হয়েছে, থাকে না যে পুতুল খেলতে খেলতে মানুষের একটা আমরা সাজাতাম, পুতুলকে সাজাতাম, ঘর সাজাতাম, ওই বয়সটা থেকে আমার কেন জানি মনে হতো আমি গৃহিণী হব। মানে থাকে না যে বাসায় কাজ করছি, রান্না করছি, হাজবেন্ড অফিসে যাচ্ছে, আমি ওয়েট করছি, ওই রকম বিষয়গুলো আমার খুব ভালো লাগতো। আমার মনে হতো যে আমি গৃহিণী হতে চাই, অ্যান্ড আমি হয়েছিও তাই। আর খুব হ্যাপিলি হাউসওয়াইফ ছিলাম আমি সবসময়। তারপরে তো আমার ছেলেরা আসলো আমার জীবনে, ওরা বড় হলো, আমার ব্যস্ততা একটু একটু করে কমতে শুরু করলো ওদেরকে নিয়ে আর কি, যে বাচ্চাদের পেছনে স্বাভাবিক ওরা স্কুলে যাওয়া শুরু করেছে, আমার ব্যস্ততা একটু কমছে। তখন আসলে আস্তে আস্তে আমি নিজেকে নিয়ে ভাবার সময় পাচ্ছিলাম। আচ্ছা, তো গৃহিণী থেকেই আমি যা যা করেছি আমার লাইফে সব কিছু গৃহিণী থেকেই বাকি কাজগুলো আমি পাশাপাশি করেছি আর কি। আচ্ছা, এটা কিন্তু আসলে দারুণ একটি বিষয়। আমরা আসলে সকলেই বিয়ের পর কিন্তু গৃহিণী হয়ে যাই প্রত্যক্ষ পরোক্ষভাবে, কিন্তু তারপরও যে এই যে পরিচয়টা দেওয়া একটা স্পেশাল একটা ব্যাপার কাজ করে। আপনি রান্নাও করতেন, কিন্তু এখন করছেন না। কি কি ধরনের রান্না করতে ভালো লাগে? আমার যখন বাচ্চারা বড় হয়ে গেল তখন আমার মনে হলো এবার আমার একটা কিছু করা উচিত, মানে নিজেকে নিয়ে একটু সময় দেওয়া উচিত, যে কিছু একটা করছি বাট আমি ঘরে থেকে যেন করতে পারি। আচ্ছা, তখন কুকআপস একটা প্ল্যাটফর্ম ছিল রান্নার, এখনো আছে, ওখানে আমি জয়েন করলাম। তারপর ওখানে আমি খুব তাড়াতাড়ি খুব ভালো করতে শুরু করলাম, মানে মাশাআল্লাহ খুব ভালো করছিলাম। একটা সময়ের পর হঠাৎ করে আমার ফিজিক্যাল একটা ইস্যুর কারণে আমার রান্নাটা স্টপ করে দিতে হয়েছে, কারণ ডক্টর আমাকে বলে দিয়েছে কোনোভাবেই এই কাজটা করা যাবে না, আমার তাহলে আরও বেশি ক্ষতি হবে। মানে আমার ভারী কাজ করা একদমই নিষেধ, আর রান্না মানে তো ভারী, মানে আমার অ্যাভয়েড করা যাবে না এরকম। তখন আমার একদম বসে যেতে হলো, এবং যেটা লেখালেখিটা তো ছোটবেলা থেকে ছিল, সেটা জাস্ট ছোটবেলার লেখা তো আমরা কি হতো ডায়েরি লিখতাম ছোটবেলায়, আমাদের সময় যে লেখাগুলো ডায়েরি লিখতাম, কিন্তু ওটা কিন্তু লুকিয়ে লুকিয়ে লেখার বিষয় ছিল, কাউকে দেখানো যাবে না মনের কষ্টের কথা বা কোনো কিছু, সেটা মানে লিখে রাখা হোক, সেটা কবিতার মতো হোক বা যে কোনো, এভাবে করে আমার লেখার অভ্যাসটা ছিল ছোটবেলা থেকে। আর বাট এটাকে প্রফেশনালি নেওয়ার মতো কোনো আসলে আমার কোনো প্ল্যান ছিল না ওভাবে কখনো। রান্নাটা যখন স্টপ হয়ে গেল একদমই, তখন আমি শরীরের যে না কষ্ট, আমি তার চাইতে মনের কষ্টে খুব ভুগছিলাম। আমি অনেক ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম, যে মেন্টালি যে আমি মানে এত ভালো করছিলাম একটা কাজে, আমি এভাবে বসে যেতে হলো আমাকে। মানে মানুষ তো কত কঠিন কাজ করে, কত কিছু করে, মানে আমি কেন এতটুকুতেই এত আবার এরকম হলো। তখন ওই যে আস্তে আস্তে লেখাটাতে আমার, মানুষ হয় না যারা লিখতে পছন্দ করে, তখন তো আসলে আমাদের যত আমরা রাগ হলেও লিখে প্রকাশ করি, মন ভালো হলেও লিখে প্রকাশ করি, বা তখন আমার লেখাটা পুরোটা সময় ধরেই ছিল, আমার লেখা কখনোই কোনো সময় বাদ যায়নি, লেখা সব সময় ছিল। বাট তখন আমি সিরিয়াস হয়েছি লেখাটা নিয়ে, অ্যান্ড আমার হাজব্যান্ড যে ও আমাকে সারাক্ষণ বলতে থাকলো যে তুমি লেখাতে ফোকাস করো, তোমার লেখা তো ভালো হচ্ছে, তুমি লেখাতে ফোকাস করো, ওটা করলে তুমি ভালো করবা। তখন আমি মনে হলো যে আচ্ছা আমি লেখাটাতে একটু মন দিই। তারপর একটা বইমেলায় আমার মনে হলো যে না, আমি সবগুলো লেখাকে গুছিয়ে একটা জায়গায় রাখার জন্য হলেও আমার একটা বই। আচ্ছা, আমরা বইগুলো সম্পর্কে জানবো, কিন্তু তার একটু জেনে নিতে চাই যে কি কি ধরনের রান্না করতে আপনি ভালোবাসতেন? বিশেষ করে বাঙালি রান্না বান্না, মানে আমার যেমন আমার স্পেশাল আইটেম ছিল খিচুড়ি, তারপর কালা ভুনা, এরকম অনেক মানে দেশীয় আইটেম, মুরগির রোস্ট, এই টাইপের রান্নাগুলো। ডেজার্ট আইটেম ছিল আমার, মিষ্টি ছিল খুব ফেমাস, মানে যারা নিত আমি অনেক মিষ্টি বানাতাম। ওগুলা কারণেই আসলে আমার ফিজিক্যাল ইস্যু হয়েছে, কারণ একদম একা করতে হতো এই কাজগুলো।
তো বেশি লোড নিয়ে আসলে। এখন রান্না কি করছেন বাসায়? এখন বাসার রান্না হয়, বাসার রান্না করি টুকটাক টুকটাক করা। হ্যাঁ, আচ্ছা, বেশ দারুণ। এবার বই সম্পর্কে জানতে চাই। দুটি বই আপনার প্রকাশ পেয়েছে, বইগুলোর বিশেষত্ব কি এবং শিরোনাম কি? প্রথম বইটা আমার মেঘকাব্য। মেঘকাব্য আসলে নামটা দিয়েছিলাম কারণ আমি যখন ফেসবুকেই তো লেখা হতো, আসলে বিশেষ করে অনলাইনেই তো লেখাগুলা যেত, শুরুটা আসলে ওখান থেকেই কিন্তু হয় যে সবাই যখন আসলে ইন্সপায়ার করে তারপর কিন্তু বলতেই হবে যে আমার স্টার্টিংটা অনলাইনেই, ফেসবুকে আমি আমার লেখাগুলো ছাড়তাম। কেমন সাড়া পেতেন তখন? আস্তে আস্তে খুব ভালো সাড়া পাওয়া শুরু করেছিলাম। মানে বললাম না, যখন আমার মানে এই কাজগুলো বন্ধ হয়ে গেল, আমি যখন পুরোপুরি লেখায় ফোকাস করলাম, তখন আমি খুব ভালো সাড়া পাচ্ছিলাম। বিভিন্ন গ্রুপগুলোতেও হয়তো লেখা যেত, পেন্সিলে লেখা যেত, সেখানেও খুব সাড়া পাচ্ছিলাম। ওভাবে ইন্সপায়ার্ড হয়ে, অ্যান্ড যখন আমি দেখলাম যে বাহ, মানুষ তো ভালোই পছন্দ করছে, বা তার চাইতে বেশি আমি ইন্সপায়ার্ড হতাম যে আমার লেখা পড়ে কেউ ইন্সপায়ার্ড হচ্ছে, মানে বা কোনো কারো হয়তো মন খারাপ, তার মনটা ভালো হয়েছে লেখা পড়ে, কোনো না কোনোভাবে সে তার লাইফের সাথে রিলেট করতে পারছে লেখাগুলো। তখন আমি আসলে আরও বেশি মনে হয়েছে না, এবার আমার লেখাগুলা কোথাও থাকা উচিত, আমি যদি না থাকি তখন যেন আমার বইটা থাকে। অনলাইন তো আসলে আমি হারিয়ে গেলেই আসলে অনলাইন হারিয়ে যাবে, আমাকে কেউ মনেও রাখবে না হয়তোবা। তো মনে হলো তখন বইটা আসে। আমার প্রথম বইটা ছিল কবিতার বই মেঘকাব্য, এবং আমি মেঘকাব্য, আমার যে কোনো কবিতাকেই আমি মেঘকাব্য বলি, নামের পাশাপাশি মেঘকাব্যটা থাকে। তো যখন বই বের করলাম, বইয়ের নামও মেঘকাব্য ছিল। আর দ্বিতীয় বইটা ছিল আমার ছোট ছোট গল্পের যত লেখাগুলো ছিল সব একসাথে একদম। ওখানে থ্রিলার গল্প আছে, রোমান্টিক গল্প আছে, হরর গল্প আছে। নিজের লাইফ এক্সপেরিয়েন্স থেকেও কি কোনো গল্প ইনক্লুড করা হয়েছে সেই বইয়ে? আমি খুব কাল্পনিকভাবে অনেক লিখতে পারি না, বিশেষ করে কবিতা। গল্প লিখতে গেলে তো কাল্পনিক চলেই আসে, বা হরর থ্রিলার তো আসলে কাল্পনিকই হয় ম্যাক্সিমাম, বাট জীবনের সাথে কানেক্টেড না এরকম কিছু আসলে আমি লিখতে পারি না। আমার একটু বাস্তবধর্মীটা একটু রাখার চেষ্টা করেন আর কি। হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে আপনার কণ্ঠে আসলে একটা কবিতা আবৃত্তি শুনতে ইচ্ছে করছে, কোনটি শোনাবেন আমাদের? এই লেখাটার নাম আমি চাই। আমি চাই আমার জন্য তোমার মনে একদিন ভীষণ অভিমান জন্মুক, আমার উপর রাগ করে থেকে থেকে তুমি কষ্ট পাও খুব। আমি চাই তুমি আমাকে মাঝে মাঝেই ভালো না বাসো, আমাকে দেখলে গা জ্বালা করা অসহ্য লাগুক তোমার। আমি জানি সেদিন আর চোখে তুমি ঠিকই দেখবে আমায়, না দেখার ভান করে মনে মনে ঠিকই খুঁজবে আমায়। আমি চাই তুমি আমার জন্য ভাবুক থাকো একদিন সারাটা দিন, আমাকে চঞ্চল দেখেও তোমার সেদিন রাগ হোক ভীষণ। আমি চাই আমাকে শাস্তি দিতে বাড়ি ফিরো তুমি সেদিন রাত করে, গভীর কষ্ট মনে নিয়ে সেদিন তুমি জেগে থাকো সারা রাত। আমি চাই আনমনে তোমার চোখে জল ভরে উঠুক শুধু আমার জন্য, সেই জলের ধারা গড়িয়ে পড়ুক তোমার চিবুক বেয়ে, আমাকে তোমার মনে পড়ে যাক আরো বেশি বেশি বার। আমি তো জানি তোমার ওই দূরে থাকার ভানগুলো, আমাকে কষ্ট দেবার পণগুলো তোমাকে আমার ভেতর গেঁথে দেয় আরো বেশি করে। আমি তখন হয়ে যাই আরো বেশি তোমার। বাহ, চমৎকার চমৎকার একটু রোমান্টিক কবিতা শুনলাম আমরা, বেশ দারুণ লেগেছে, ধন্যবাদ আপনাকে। থ্রিলার এবং রোমান্টিক ধরনের গল্প আসলে পাঠকরা কেমন পছন্দ করেন? খুব পছন্দ করে, যদিও ওটার একটা আলাদা ইয়ে থাকে, মানে সবাই পছন্দ করে না, পাঠকপ্রেমিকরা একটু আলাদা থাকে। হ্যাঁ, পাঠকপ্রেমিকরা আলাদা থাকে, এক একটা মানুষের তো এক এক রকম পছন্দের ইয়ে থাকে, সো রেশিওটা বলা কঠিন আর কি ওভাবে। আচ্ছা, প্রত্যেকটা লেখকেরই কিন্তু বইমেলা নিয়ে একটা আলাদা ধরনের আকর্ষণ, এবং ওদের জন্য আসলে অন্যরকম একটা উৎসব বলা যেতে পারে, এবং পাঠকদের জন্য আসলে খুব আনন্দদায়ক একটা মুহূর্ত। সো এই পাঠক এবং লেখকের যে মিলন মেলা, এটা তো প্রতি বছরই হয়, এই বছরও হয়েছে।
এবং আগামী বছরেরটা হয়তো বা আগেও হতে পারে বা পরেও হতে পারে, যেহেতু রোজা পড়ে যাবে আমাদের আসলে ওই সময়টাতে। সো এই বইমেলা নিয়ে কি ধরনের আকর্ষণ কাজ করে, বা আগামী বইমেলা নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে বই নিয়ে, বা এবং লেখকদের আরেকটা ব্যাপার থাকে যে প্রত্যেকটা লেখকের একটা প্যাটার্ন থাকে এবং পাঠকরা ওই প্যাটার্নের লেখককে পছন্দ করেন, যে আমার অমুক লেখক থ্রিলিং টাইপের লেখালেখি বেশি করেন, সো এটা পড়তে পছন্দ করেন। অনেকে একটু বাচ্চাদের গল্প করতে পছন্দ করেন, অনেকে একটু হরর স্টাইলে পড়তে পছন্দ করেন। সো সেই জায়গা থেকে এইবারে নতুন আঙ্গিকে কি নিজেকে রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে কিনা, নাকি সেম ধারাটাই আসলে মেনটেন করবেন? বই বের করার উদ্দেশ্যে আসলে আমি লিখি না কখনো। আমার লেখাগুলো একেবারেই স্পন্টেনিয়াসলি আসে, যখন যেটা নিয়ে আসে সেটাই লিখি। মানে আমি এই টাইপের একটা বই বের করব এই জন্য আমার এরকম করে লেখা, এইভাবে আসলে আমার কখনোই লেখা হয় না। মন যা বলে সেখান থেকে আসলে যা বলে, আমি বললাম না, আমি একদম অনুভবের বাইরে গিয়ে আমি লিখতেই পারি না। যেটা আমার মানে আমার মনকে স্পর্শ করে না, আমাকে যদি কেউ বলে চাঁদ তারা নিয়ে লিখো বা মানে মানে ওভাবে আমি পারি না লিখতে। আমার ন্যাচারালি যেটা আসে আসলে। হ্যাঁ, কবিতাও যেটা পড়লাম দেখবেন মানে খুব কাব্যিক ভাষা কিন্তু না আমার। আমার মানে কথা আমরা যেভাবে বলি আমার লেখাগুলো ওরকমই হয়। আর বই মেলা নিয়ে তো আমার এক্সপিরিয়েন্স খুবই অদ্ভুত ছিল, কারণ আমি তো বললাম না আমার আসলে ওভাবে করে লেখক হবার বা বই ছাপানোর কোনো ওভাবে ইচ্ছা ছিল না। হঠাৎ করে সব কিছু আসা অ্যান্ড খুব ফাস্ট সব কিছু হওয়া, ডিসিশন নিলাম, সাথে সাথে পাণ্ডুলিপি রেডি করলাম, বই ছাপা হলো, বইমেলা শুরু হয়ে গেল। অ্যান্ড আমি রাইটার হিসেবে যাচ্ছি ওখানে, বিভিন্ন মানুষ মানে চ্যানেল থেকে ইন্টারভিউ নিচ্ছে, অ্যান্ড এত মানে পাঠকদের সাথে দেখা হচ্ছে, অনেক আমি যাদেরকে চিনি না আমার লেখা পড়ে হয়তো আসছে বইটা কিনতে। ওগুলা খুব অদ্ভুত অনুভূতি ছিল আমার জন্য, এবং ভীষণ অদ্ভুত। আসলে কোন লেখক লিখেছেন তার সাথে দেখা হয়ে যাচ্ছে সামনাসামনি, এটা একটা দারুণ আসলে বিষয়, দারুণ এক্সপেরিয়েন্স ছিল। এন্ড বই মেলা ব্যাপারটা যে এত মানে অন্য সময় তো গেলে বই গেছি, বই কিনে চলে এসেছি, বইয়ের একটা এনভায়রনমেন্ট সেটা ছিল, বাট বই মেলাটা যে এত উৎসব মুখর বা রাইটার হিসেবে যখন আমি কন্টিনিউয়াসলি থেকেছি, ওইটার অনুভূতিটা আসলে খুবই দারুণ ছিল। তার পরের বছরও তো আমি ছোট গল্পের বইটা বের করলাম। এই বছর আসলে এখনও আমি কোনো প্রিপারেশন নিই নাই। আমার ওই যে আমি ওয়েট করি কখন আমার ভাইব আসবে, যদি আমার মনে হয় যে হ্যাঁ আমি ছাপাতে চাই, লাস্ট মোমেন্টে হলেও হয়তো ছাপিয়ে ফেলবো, বাট ওয়েট করছি ওটার জন্য। আচ্ছা, আপনি উপস্থাপনাও করতেন, সো কোথায় করতেন? এবং ছোট মানে ওটা খুব ছোট ছোট করে উপস্থাপনার কাজগুলো হয়েছে, চ্যানেল আয়ের প্রোগ্রাম করেছি, সেগুলো আমার পুনম আপার হাত ধরে হয়েছে। আমার না লাইফে অনেক মানুষের আসলে হাত আছে, থাকে না যে একটা মানুষ যখন এগিয়ে যায় তখন আমার মনে আমি সারাক্ষণ ওই মানুষগুলোকে মনে করি যে যাদের একটা হয়তো সুনজর আমার উপরে ছিল, যাদের হয়তো একটা জাস্ট পরামর্শ আমাকে অনেক দূর হয়তো এগিয়ে নিয়ে গেছে, যাদের একটা ছোট্ট কথাতে আমি হয়তো অনেক ইন্সপায়ার্ড হয়েছি। তো এই প্রতিটা মানুষ আমার লাইফে খুব ইম্পর্ট্যান্ট। তো এরকম একজন যে এই যেমন উপস্থাপনা করতে গিয়ে আমি থাকে না যে একটা আত্মবিশ্বাস তৈরি হওয়া, এটা আমার ওখান থেকে এসছে। এটার জন্য পুনম আপাকে আমার অনেক থ্যাঙ্কস। তারপরে আমার তার আগে আমার শারমিন আপুর কথা বলতে হয়, উনিও আমাকে দিয়ে টুকটাক উপস্থাপনার কাজ করিয়েছেন। ওখান থেকে আমার শেখা হয়েছে যে আচ্ছা এই ব্যাপারটা এমন হয়, এরকমভাবে ফেস করতে হয়। মানে থাকে না স্ক্রিনে দেখতে তো ব্যাপারটা একরকম আর প্র্যাকটিক্যালি তো ডিফারেন্ট হয়। তারপর আমার যে কবিতার প্রোগ্রামগুলো, আমার রিসাইটেশন নিয়ে যে কাজগুলো, সুমি নুরাপুর নুরস ইভেন্ট থেকে আমার বেশ কয়েকটা কবিতার প্রোগ্রাম হয়েছে, ওখান থেকে আমার কবিতা পড়া শুরু হলো। মানে কবিতা আমি আগে পড়তাম, বাট থাকে না পড়ছি, মোবাইলে রেকর্ড করছি, বাট প্রফেশনালি ওভাবে কিছু করি নাই। তারপর যখন এই কবিতার প্রোগ্রামগুলো করলাম, একটা সময় পরে গিয়ে আমার মনে হচ্ছে না, আমি একটু প্রফেশনালি রেকর্ড করা উচিত আমার, যেহেতু পছন্দ করছে মানুষ। ওভাবে করে কবিতা ও রিসাইটেশন শুরু হলো আমার। তো এইভাবে করে আসলে আর সব কিছুর আগে পরে তো আসলে পরিবারের একটা ভূমিকা তো থাকেই। অবশ্যই আমার কাছে মনে হয় যে লেখক হতে গেলে দু রকমের হেল্প লাগে। একটা হচ্ছে বাহ্যিক মানুষজনের সহযোগিতা, আরেকটা হচ্ছে স্বাধীনতা।
মানে কোনো রাইটার যদি স্বাধীনভাবে লিখতে না পারে, আমার যদি লেখার আগে ভাবতে হয় যে আমার শ্বশুরবাড়ির মানুষ কি ভাববে, আমার হাজবেন্ড কি ভাববে, অমুক, মানে এরকম ব্যাপারগুলো যদি আমার মাথায় থাকতো আমি হয়তো বা লেখাটা নিয়ে আগাতে পারতাম না। বাট আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে, আমি প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়েছি আমার শ্বশুরবাড়ি থেকে, আমার হাজবেন্ডের কাছ থেকে। ওটা আমাকে আরও হয়তো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। বা বেশ দারুণ, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক Thank you. শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।